একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা চ্যালেঞ্জিং। এ প্রসঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হলে নির্বাচনের জেনোসাইড হবে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র বিরোধীরা এখনও নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের সময় এগিয়ে এলেও রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মাঝে এখনও অনৈক্য রয়ে গেছে, বরং পাল্লা দিয়ে বাড়ছে অভিযোগ পাল্টা অভিযোগের মাত্রা। এই বাস্তবতায় রাজনীতি গণভোট নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। গণভোট, নির্বাচন ও রাজনীতি এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম শুরুতেই, যেমনটি প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, একই দিনের নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং হবে। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যেমনটি বলেছেন, একই দিনে গণভোট ও নির্বাচন আয়োজন হলে নির্বাচনের জেনোসাইড হবে। নির্বাচনের জেনোসাইড বলতে কি বোঝাতে চেয়েছেন বা আপনি কি বুঝেছেন, কি বলছে আপনার পর্যবেক্ষণ? আমি শফিকুর রহমান সাহেবের এই বক্তব্যে আসলে কিছুই বুঝিনি। কারণ জেনোসাইড হলো গণহত্যা, নির্বাচনে গণহত্যাটা কেমন করে হয় আমার কাছে ক্লিয়ার না। এখন আমার স্বল্প জ্ঞানে আমি এটা ধরতে পাইনি। আর যদি তবে এটা ভয়াবহ কিছু একটা হবে নিশ্চয়ই। যদি উনি ভয়াবহ কিছু একটা আশঙ্কা করে থাকেন, তাহলে ওনারা নির্বাচনে যাচ্ছেন কেন? জেনোসাইডের শিকার হতে? কারণ জেনোসাইড যদি হয়, তাহলে যে সমস্ত রাজনৈতিক দলে অংশ নেবেন, পাবলিক অংশ নেবেন, তারা মারা যাবেন, তাদের জীবন বিপন্ন হবে, এই তো হবে। তো সেখানে ওনারা যাচ্ছেন কেন? ওনারা কি অনুরোধে ঢেকে গেলবেন? তা তো সম্ভব না। তাহলে ওনারা বললেই পারেন আমরা যাব না এখানে। আজকে যদি জামাত বলে যে এই নির্বাচনে আমি যাব না, তাহলে তো নির্বাচনই হবে না। জামাত যদি আজকে বলে যাব না, নির্বাচন হবে না, তো কে নির্বাচন করবে তখন? বিএনপি একে করবে? আওয়ামী লীগ তো নাই। বিষয়টা খেয়াল করেন। তাহলে জেনোসাইডকে উনি জেনোসাইড হবে বলছেন, কিন্তু আবার নির্বাচনে যাচ্ছেন। তো এই জিনিসটা আমার কাছে ভাই আসলে ক্লিয়ার না। তো ওনারা লিডার মানুষ, নিশ্চয়ই অনেক কিছু বোঝেন, জানেন। আমরা যা জানি না তাও ওনারা জানেন। কাজেই আমি তো আসলে আমার কম জ্ঞান নিয়ে এটাকে আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না। তবে আমি আতঙ্ক বোধ করছি, কারণ ওনারা যখন এরকম একটা ভয় দেখছেন, ভয় দেখাচ্ছেন, তখন আমি বুঝতে পারছি না। আর দ্বিতীয় কথাটা হলো যে ইলেকশন কমিশন যেটা বলেছেন চ্যালেঞ্জিং হবে, এটা আসলে ওনাদের জন্য চ্যালেঞ্জিংটা এই কারণে, আসলে সত্যি কথা বলতে কি, গণভোটটাই আমার কাছে মনে হয়েছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। গণভোট সেটা আগে না পরে। যদি গণভোটটা আগে হতো তাহলে আরও চ্যালেঞ্জিং হতো, আরও ঝামেলায় পড়তেন। গণভোট যদি আপনি একান্ত করতেই চান, তাহলে নির্বাচনের দিনে করাই ভালো, এটা আমার অপিনিয়ন আর কি। কিন্তু আমার প্রশ্ন হলো কি, আপনি গণভোট করবেন কেন? গণভোট আপনি কেন এটা করলে কী লাভ? আপনি গণভোটের মাধ্যমে কী প্রমাণ করতে চান? গণভোটের যে প্রশ্নপত্র আছে, 4টা প্রশ্ন, বিরাট প্রশ্ন। এই ছোটোবেলা আমরা পড়তাম না, ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন। এখন এই 4টাই তো ব্রড কোশ্চেন। এত বড় বড় প্রশ্ন, কে বুঝবে এই প্রশ্ন? পড়ে দেখেন না। আমি ভালো মতো বুঝি না যে এখানে এই দেশের টোটাল পপুলেশনের 22% লোক এখনো স্বাক্ষরই দিতে পারে না। পড়া তো দূরের কথা, স্বাক্ষর যায় না। গণভোটের প্রশ্নই যদি সাধারণ জনগণ না বুঝতে পারে, তাহলে জনগণের সঠিক রায়ের প্রতিফলন কিভাবে ঘটবে? হবে না তো। এটা একটা জাস্ট একটা অর্থহীন মানে আয়োজন আর কি। এবং এটা যে কার মাথার থেকে বেরিয়েছে ভাই এই উদ্ভট, এইটা যে গণভোট করতে হবে। গণভোট আপনি করবেন, এটা তো আইনগত কোনো বৈধতাও নাই, কোনো আইনগত বৈধতা নাই। তো অন্য অধ্যাদেশ করে করতেছেন। অধ্যাদেশ করে কি সংবিধান চেঞ্জ করা যায় নাকি? সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অধ্যাদেশ করে করা যায়। আচ্ছা, কলের অধ্যাদেশ করে যে পরে যে এইটা আসলো, যে পার্লামেন্ট আসবে, তারা যদি এটাকে রেটিফাই না করে, যদি বলে না গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তাহলে তো পুরাই শেষ। মানে এইগুলো হলো কি জানেন, জাস্ট গোয়ার্তমি। আমি বলেছি গণভোট করতে হবে, অতএব করতে হবে, দেখিয়ে দিলাম যে আমি পারি। এগুলো আমি মনে করি জাস্ট মানুষকে পুরো জিনিসটাকে আসলে একটা ঝামেলার মধ্যে ফেলানো। যে গোয়ার্তমির কথা আপনি বলছেন জনাব মাসুদ কামাল, সেটি কি হিতে বিপরীত হতে পারে কিনা? রাজনৈতিক দলগুলো কি নেতিবাচক প্রচারণা চালাবে গণভোটকে নিয়ে? এটা বলা বড় কঠিন, শেষ পর্যন্ত কোন দল কোন দিকে যায় বলা, এটা আসলে এই মুহূর্তে বলা যাবে না। কারণ
যদি বিএনপি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় যে তারা এইগুলো আসলে তারা তাদের 31 দফা নিয়েই থাকবে, তারা এই জুলাই সনদ এগুলি চায় না, তখন তারা নিজেদের উপর দায় না চাপিয়ে পাবলিকের উপর চাপাই দেবে, বলবে তোমরা না ভোট দিয়ে আসো। যদি বিএনপি বলে না ভোট দিয়ে আসো, তাহলে এই গণভোট না জয়যুক্ত হবে। যদি না জয়যুক্ত হয় তাহলে তো পুরো প্যাকেজই শেষ। এই যে জুলাই সনদটা হয়েছিল, এই জুলাই সনদটার মধ্যে কিন্তু কিছু কিছু ভালো জিনিস আছে। আর যদি আপনি এটার মাধ্যমে সব শেষ করে ফেলান, এত বড় রিস্কে সবাই কেন গেল এটা আমি কিন্তু বুঝতে পারলাম না। কাজে এখন তারা কি বুঝে গেছে আমি জানি না। আবার ধরেন যদি আওয়ামী লীগ গণভোটে অংশ নেয়, নিয়ে যদি তারাও যদি না ভোট দেওয়া শুরু করে দেয়, তাহলে কি হবে আমি বুঝি না ভাই এগুলি কেন। তাহলে আসলে জুলাই সনদের ভবিষ্যৎ কি হবে সেটিও তো একটি প্রশ্ন। জুলাই সনদের ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন, এটা খুব ভালো কিছু নাই। জুলাই সনদে লাভ হয়েছে ওই কয়েকজন লোকের, আলী রিয়াজ, মনির হায়দার, বদির আলম মজুমদার। তাদের কিভাবে লাভ হলো? বাহ, আলী রিয়াজ বাংলাদেশে ভাই, সে গত 25 বছর ধরে থাকে বিদেশে, সে বাংলাদেশের উপদেষ্টা পদমর্যাদা চাকরি করতেছে। তো তার লাভ না আমার লাভ হয়েছে নাকি আপনার লাভ হয়েছে? লাভ তো তারই হয়েছে। সে বিদেশ থেকে আসছে, একটা বিদেশের ইউনিভার্সিটির টিচার, এখানে এসে নিয়ে মন্ত্রী হয়ে গেছে, ওই নিয়ে সে পাবলিক জ্ঞান দিচ্ছে, তো তার লাভ হয় নাই। এটা কি বলবেন? বেশ কিছুদিন ধরেই আমরা কিন্তু দেখছি যে ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির এক ধরনের অভিযোগ উঠেছে, যেটি নাকচ করেছেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন এর কোনো সত্যতা নেই, তথ্যগত ভুল। এটা সত্যতা থাকতেও পারে, নাও থাকতে পারে, ভুলও হতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার কাছে কোনো এই সংক্রান্ত কোনো অভিযোগও নাই, কোনো তথ্য প্রমাণও নাই। তবে এটা আমি বলবো যে আসলে যেমন ধরেন গণভোটের কী হবে, ভালো হবে মন্দ হবে, আমি কি বললাম, আমি গণভোটটাই চাই না, ঠিক আছে। আবার সংস্কারের অর্থনৈতিক ক্ষতি, সংস্কার করতে যে অপচয়, এটা কি হয়েছে না? আমি তো মনে করি সংস্কার কমিশনের কাজগুলি অপ্রয়োজনীয় ছিল। কিছু ভালো সংস্কার হতে পারত, কিন্তু যাদের দিয়ে সংস্কারের বিভিন্ন কমিশন করা হয়েছে এই লোকগুলি আমি যোগ্য মনে করি না। এই লোকগুলি দেশপ্রেম নিয়ে আমার আপত্তি আছে, সন্দেহ আছে। যে লোকটা আসলে দেশপ্রেমী কিনা, সে যোগ্য কি অযোগ্য, সে কোন ক্লাসে কত নাম্বার পায় সেটা আমার জানি না, তো কোনো লাভ নেই রে ভাই। একটা লোক বিদেশের নাগরিকত্ব নিছে, কেন নিছে? একদম বেসিক কথাটা বলেন। সে বাংলাদেশে জন্ম কর্ম, এখানে তার বাবা মা ভাই বোন আত্মীয় সব এখানে আছে, সে যায় না আরেক দেশের নাগরিকত্ব নেয় কেন? এই কারণে নেয় যে সে এই দেশটাকে তার বসবাসের যোগ্য মনে করে না। সে মনে করে ওইটা তার দেশ হইতে পারে, ভালো দেশ, ওটা তার বেটার অপশন। তো সে বেটার অপশনে আসছে, থাকুক, আমার তো কোনো না নাই, তার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তাকে দেখলে আমি সমীহ করবো, ভালোবাসবো, সব ঠিক আছে। বাট উনি আমার দেশের নীতি নির্ধারণের কাজে কেন এই মানে ভূমিকা রাখতে আসেন? উনি তো এই দেশটাকে ভালোই বাসেন না। উনি তো ভালোবাসলে এই দেশকে ছেড়ে আরেক জায়গায় থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই, থাকেন, ইনকাম করেন, ওই টাকা দেশে পাঠান, আমার কোনো আপত্তি নেই, খুব ভালো, আপনাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু যেই মুহূর্তে আপনি আমার দেশের নাগরিকত্ব থাকা সত্ত্বেও আরেকটা দেশের নাগরিকত্ব নিচ্ছেন, সেই মুহূর্তে আপনার দেশপ্রেম নিয়ে আমার মনে একটা সন্দেহ আছে। তো আপনি ওখানে থাকেন, আমার কোনো আপত্তি নেই, তো আপনি আমার এখানে মাতব্বরি করতে আসেন কেন? কেন আসেন? ডক্টর ইউনূস সাহেব নিয়ে আসছে, ওদেরও তো আসা উচিত, ওদের যদি আত্মসম্মান জ্ঞান থাকতো তাদের আসা উচিত না? এই যে আমরা বলতেছি ওদের তো মান সম্মান লাগা উচিত, লাগে না। কেমন লাগে জানেন? ওনারা আমাদেরকে মানুষই মনে করে না। মানুষ মনে করলে তো আমাদের সঙ্গে থাকতো, থাকে না তো আমাদের সঙ্গে। যদি বলে যে না শেখ হাসিনা আমরা থাকতে পাই নাই, আমাদের জন্য খুব অত্যাচার ছিল, এই যে চলে গেছি, খুব ভালো গেছেন, এখন তো শেখ হাসিনা নাই, এখন তো ওটা ত্যাগ করে আসেন। ওটা তো ত্যাগ করে আসে না, সে গাছের দেখাবে তলাটা কুড়াবে, আইসা আবার আমার জ্ঞান দিবে, তার জ্ঞান তো আমি নিবই না। আমার এখানে কি তার যে জ্ঞানী লোক নাই? আছে না? আছে। তো উনি বিশাল জ্ঞানী সাচ্ছে এসে নিয়ে সংবিধানকে ওনার চেয়ে আমাদের রাজ্যকে কম বুঝে নাকি? সারাদিন সংবিধান নিয়ে আলাপ করে, এদের কাজই তো সারাদিন এই সংবিধান নিয়ে আলোচনা করা। সুপ্রিম কোর্টের উচ্চ আদালতে যত আইনজীবী আছেন, ওনাদের সমস্ত আইনের আলোচনার, তর্কের, যুক্তির সমস্ত কিছু ভিত্তিটা কি? সংবিধান। এমন কোনো দিন আছে যেদিন উনি সংবিধান হাতে না নেন? আছে? এগুলি করতে করতে চুল পাকাই ফেলাইছে, আর উনি আইসে বিদেশ থেকে সংবিধান কেমন করবে। এইগুলি ভাই ডক্টর ইউনূসের এটা একটা মানে একটা খেয়াল, উনি আমাদের দেশটা নিয়ে ওনার খেয়াল খুশি মতো কাজ করতেছেন। তাও যদি এই কাজে ফল ভালো হইতো, ভালো হচ্ছে বলেন, প্রত্যেকটা জায়গায় আওলা বাসতে, ফলাফল কি আপনাকে আশাহত করেছে? ভয়ঙ্কর ভাবে, ভয়ঙ্কর ভাবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। অ্যাডভোকেট আবু হেডার রাজ্জাকি, আমরা শুরু থেকেই দেখেছি গণভোটের দিনক্ষণ নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে এক ধরনের জটিলতা ছিল। সরকারের সিদ্ধান্তে সেই জটিলতার অবসান হলো, কিন্তু গণভোটের সূত্র এখনো কেন মিলছে না?
ধন্যবাদ আপনাকে। আর আমার বন্ধুবর বিজ্ঞ আলোচক, এ সময়ের একজন আলোচিত টক শো ব্যক্তিত্ব, আর দেশ টিভির দর্শক শ্রোতা। না, কথা যদি আপনি যৌক্তিকভাবে বলেন, যেমন ধরেন গণভোট সংবিধানে নাই, ভালো কথা। তারপরে সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি গণভোট বলেন, সংবিধান বলেন, এগুলা কিছুই না। উইল অব দ্য পিপল, জনগণের ইচ্ছাটা, জনগণের ইচ্ছার যে প্রতিফলন হয় সেটাকে লিখিত আকারে প্রকাশ করাটাই সংবিধান। আবার যদি গণভোটে যান, যে যাই বলুক, গণভোট ইটসেলফ সংবিধান হয়ে যায়। গণভোটে যখন যেমন আমাদের প্রয়াত জিয়াউর রহমান সাহেব, উনি তো গণভোট করে রাষ্ট্রপতি ছিলেন। তার মানে কি, জনগণের যে ইচ্ছা তাকে মেনেছে, সেটার উপরে আর কোনো কথা চলে। তাহলে রাজনৈতিক বিশ্লেষকরা কেন বলেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি যে আমাদের বিগত সময়ের গণভোটের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়? সেটাই বলছি, এবারের যে গণভোট তার সাথে রিলেটেড হইল জুলাই সনদের আইনি ভিত্তি। জুলাইয়ের আন্দোলনের দাবিদার সবাই, জুলাইতে সবাই আহত নিহত অনেক কিছু হয়েছেন, এবং জুলাই আন্দোলন 12 বছরের আন্দোলন, টার্নিং পয়েন্ট হয়েছে আইসা ধরেন জুলাই আগস্টে। তাহলে লম্বা একটা আন্দোলন, এটা সবাই একমত। তারপরে যখন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আসে, তখন বিষয়টা আমার কাছে ভালো লাগে না। মানে যেটা কমন আমরা সবাই করছি বলতেছি, তো সেটার আইনি ভিত্তি দিতে দ্বিধাটা কোথায়? 1 নম্বর। 2 নম্বর, এটার আইনি ভিত্তি যদি হয় তাতে দেশ এবং দেশের জনগণের কি ক্ষতি হবে? আমি নিশ্চিত করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, কোনো ক্ষতি হবে না রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের। রাষ্ট্র এবং জনগণের উপকার হতে পারে, কারণ একটা পরিবর্তন। কিন্তু করলাম আমরা, মনে করেন রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের ক্ষতিটা কি হবে এতে? তাহলে রাজনৈতিক দলগুলোকে আপত্তি তুলছে, সংস্কার কমিশন, বিশেষ করে ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে। রাজনৈতিক দলগুলোর আপত্তি যদি আনেন, একজন এনজিও সরকার যাকে বলা হয়, যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, বিদেশ থেকে লোক আইনে বসাইছে, ফ্রম ডে 1 বসলেন কেন? 7-8 মাস পার করলেন, এটা তো রাষ্ট্র, তামাশা নয়। এই 7-8 মাস ব্যয় করলেন কেন? ডাকলেই যাচ্ছেন, আবার বিদেশ থেকে আসছেন। সম্প্রতি কেউ বলছে, মানুষরা বললে কি আমি সরকারের দালালি, আমি লজিক দিচ্ছি। ইউনূস সাহেবের কোনো অস্তিত্ব নাই রাজনৈতিকভাবে, তাহলে বিদেশ থেকে আসছে, সে যখন ডাকছে আমি বসবো কেন? গেট লস্ট। রাজনৈতিক দলগুলো যদি এরকম একটা ক্রাইসিস টাইমে নিজেরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিতে পারতো, ইয়েস আমরা এইভাবে সিদ্ধান্ত। কিন্তু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সেখানেও প্রশ্ন আসে, রাজনৈতিক দলগুলোর আসলে নাকচ করার কোনো সম্ভাবনা ছিল কি, বা তাদের কাছে কোনো অপশন ছিল কি? কারণ নাকচ করলে তো এই তকমা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল যে তারা সংস্কার বিরোধী। কিসের সংস্কার বিরোধী? কি আসা যায়? এখন যদি গণভোটের পর গণভোটের ফলাফল, আমি বলছি গণভোটের ফলাফল মানেই সংবিধান, অথচ বলা হচ্ছে কি পার্লামেন্ট ইলেকশন হওয়ার পর গণভোটে যাই হোক সেটা পার্লামেন্ট এটার বৈধতা দিবে, তারা করবে। তাহলে গণভোটের রেজাল্টের কি অর্থ আছে? আপনি সবই তো বলতেছেন, আমার টাইমটা গেল কেন? আপনি কি লক্ষ্য করে দেখছেন 5ই আগস্ট আমরা যেখানে দাঁড়ানো ছিলাম ঠিক সেই জায়গাটায় আছি? এখন পর্যন্ত সংবিধানের পরিবর্তন হয় নাই, গণভোট নাই সংবিধানে, ফাইন, পরিবর্তন হলো না, এর দায়ভার কার? না আমি বলতেছি গণভোট যে নাই সংবিধানে, সব দল যখন মেনে নিছে, সেখান থেকে আর কোনো পিছনের সুযোগই তো নাই। আপনি মেনে নিয়ে ফিরতে পারবেন না। তো তাহলে এই প্রশ্নগুলো কেন সামনে আসছে? এই প্রশ্নগুলো সামনে আনতেছে। আপনি বলেন না আমরা যখন জনগণ মেনে নিছে, তখন আপনি জনগণ মেনে নিলে আর তো কোনো ওয়ে নাই। আবার সংবিধানের নির্বাচন কি ফেব্রুয়ারি 26-এ আসে? 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন কি ওই সংবিধান পারমিট করে? আবার গণভোট এবং নির্বাচন এটা কি সংবিধান বলতেছে একসাথে করতে? তাহলে কিসের উপরে আছি আমরা? কিন্তু জনগণ মেনে নিয়েছে, নিশ্চয়তা কে দিচ্ছে? জনগণের সংশ্লিষ্টতা কোথায় পুরো প্রক্রিয়ায়? ওমা, সে তো আরেক প্রশ্ন, যে রাজনৈতিক দলগুলো গেল ওখানে, তারাই তো জনগণের রিপ্রেজেন্ট করে। এই বিতর্ক তো বহু করছি আমি। দলবিহীন যে জনগণ তারা 40% আছে, তাদের কোনো প্রতিনিধিই নাই। যারা দলের সাথে সম্পৃক্ত না বাংলাদেশে, তাদের পরিমাণ 35 থেকে 40%। তাদের লোকগুলো কোথায়? বিজনেস ম্যাগনেটরা কোথায়? আপনি মনে করেন কর্পোরেট
বড় বড় কর্পোরেট যারা বিজনেস প্রতিনিধি, তারাও তো দেশে একটা স্টেক হোল্ডার। কোথায় তারা? মিডিয়ার লোকেরা স্টেক হোল্ডার। পেশাজীবী কমিউনিটি যদি আনেন, লয়ার বলেন, ইঞ্জিনিয়ার, বুয়েট, ডাক্তার আনেন, সবাই তো রিপ্রেজেন্ট করে। আপনি কয়টা লোক, অর্থাৎ তারপরেও তো বিষয়টা হচ্ছে যে নির্বাচন করে ক্ষমতায় যাব, এবং ইউনূস সরকারকে কেউ টলাইতে পারে নাই। আপনি চক্ষু বন্ধ করে যদি ভাবেন এই সরকারের সময়কালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে, আর কেউ ভাবলেও মানে আমি ভাবতে পারি নাই। কেন ভাবতে পারেননি? পারি নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি 5ই আগস্টের পরের থেকে ফ্রম ডে ওয়ান পতিত সরকারের একটা বিশেষ প্রতিনিধি রাষ্ট্রপতি রয়েই গেছে। তারপরে চলনে বলনে বড় রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিটিস আমরা দেখেছি। রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি। জুলাই ঘোষণাপত্র অনেক আগে দেওয়ার কথা, সেটাকে পিছিয়ে অনেক পরে নিল। এই সব কিছু যদি আমরা মিলাই, তাহলে তো ওইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে অনেক কিছুর প্রশ্ন উত্তর এসে যায়। সে কারণে আমি বলছি, এইবার আসেন জুলাই সনদের আইনি ভিত্তি দিলে দেশ জনগণের, আমি আবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি হবে না, বরং ওইটার ভিতরে যে সংস্কারগুলো আছে উপকারী হবে। তার রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য যেটা উপকারী, সেটা যখন মানে না, সেটা নিয়ে যখন বিতর্ক করে, তখন রাজনীতিবিদরা শুধুই তাদের দলের স্বার্থ ছাড়া আর কি দেখতেছে এখানে? আমাকে বুঝাইতে হবে। যদি কেউ চ্যালেঞ্জ করে বুঝাইতে পারে যে এই গণভোট হা হইলে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের ক্ষতি হবে, চ্যালেঞ্জ। আমরা খালি একটাই, একদিনে হবে তো আগে পরে এইসব বিতর্ক। কোনো রাজনৈতিক দল কি বলতে পারছে বুকে টোকা দিয়ে যে গণভোট হইলে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের এই ক্ষতি হবে? চ্যালেঞ্জ এখনো বলুক। কিন্তু এটা রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক। রায় যদি না আসে তখন কি হবে? এইবার আসেন, সে তো আরেকটা প্রশ্নে গেলেন। আপনি বলেন আমাকে 7-8 মাস ব্যয় করলো, তারপরে 7 দিন সময় দিল, এরপরে আবার তারাই ভার দিল সরকারের সিদ্ধান্ত দেওয়ার। তো সরকার সিদ্ধান্ত দিছে যে গণভোট এবং নির্বাচন একদিনে। এখন আপনি কি প্রশ্নটা আমারে করলেন, গণভোট না পাশ করে? কারণ দুটি অপশন তো জনগণের সামনে থাকছে। আমি বলছি তো, জনগণ না পাশ করলে কি হবে সেটার উত্তর আমি দিতে পারবো না। বাট আমি আপনাকে বলি, আমি যে কথা শুরুতে বলছি, আমরা যখন সবাই জুলাই চেতনার পক্ষে, তাহলে মাসুদ ভাই আর আমি নির্বাচন করতেছি, উনি 60টা ভোট পাইলো, আমি 40টা ভোট পাইলাম, বা উনি 70টা পাইলো, আমি 30টা পাইলাম। একই সময় তো গণভোট হচ্ছে, তুই গণভোটের বেলায় দেখলাম 30টা ভোট, তো উনি যে 70টা ভোট পেয়ে পাশ করে গেলেন, ওনার ভোটাররা তো এখানেও ভোট দেওয়ার কথা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনি যদি, যিনি ক্ষমতায় যাবেন, যারা ক্ষমতায়, জামাত যাক, বিএনপি যাক, রাজ্জাকি যাক, মাসুদ কামাল যাক, সে তো বেশি ভোট পেয়েই যাবে। আর জুলাই চেতনা যদি সবাই ধারণ করে, তাহলে ভোটে যিনি জয়লাভ করবেন, তার সাথে সাথে গণভোটও জয়লাভ করতে হবে। না হওয়ার তো কোনো সুযোগ নাই। কিন্তু যদি না হয়, তার বিকল্প কোনো ব্যবস্থা সরকার রেখেছে কিনা, আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে। বিস্তারিত শুনবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হেডার রাজ্জাকি, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, গণভোটের রায় যদি না হয় তাহলে বিকল্প কি ব্যবস্থা থাকছে? না না, বিকল্প কি থাকবে? গণভোট যদি না ইয়ে হয়, মানে না হয়ে যায়, তাহলে সে বাদ হয়েই গেল। তার মানে কি? গণভোট না হওয়ার মনে হলো আপনি জাস্ট 5ই আগস্টের জায়গায় আছেন, সেখানে আপনি কনফার্ম থাকলেন, কারণ কোনো সংস্কার তো হয় নাই, কোনো ঐক্যমত্য তো হয় নাই, আপনি একটা নির্বাচন গেলেন। তাহলে এতদিনের প্রচেষ্টা কি ব্যর্থ হলো? আপনি যাচ্ছেনই তো জোড়াতালে নির্বাচন করতে। আপনি যাচ্ছেন একটা জোড়াতালের নির্বাচন করতে। আপনি কিসের নির্বাচন করতে? কি আইনে, কোন আইনে? জোড়াতালের নির্বাচন বলতে কি বোঝাতে? জোড়াতালের নির্বাচন মানে, আপনি এই কথা কতবার বলবো, আপনি সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, তারপরে বলছে যদি কোনো কারণে না হয় তাহলে 180 দিনের মধ্যে হতে হবে, আরো 90 দিন। তারপরে কি বলা আছে, আপনার যখন মন চায় তখন। আপনি যে ফেব্রুয়ারি 26-এ নির্বাচনটা আমরা দিলাম, কোন আইনে, কোন সংবিধানে? ওই সংবিধানটা নাই। এটা ক্লিয়ার করার জন্য আপনি যদি দুইটা একসাথে আনেন, যে সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে, এটা আছে আমার সংবিধানে? পিছের যে সংবিধানটা বলে ওইটা নাই তো। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন পিপলস উইলের কথা, সেটা তো ওই সংবিধান নাই, পিপলস উইল। তো পিপলস উইলে যদি আপনি গণভোট না হয়, তাহলে আপনি নির্বাচনটা করলেন কোন আইনে? আপনি তো গণভোট যদি হা হয়ে যায়, তাহলে তো আপনার কিছু রক্ষা, যে হা হইছে, আপনি একটা আইনি ভিত্তি পাইলেন। আমি লিখে দিচ্ছি কথাটা,
আমি বললাম তো শেখ হাসিনা যে সংবিধানটা লিখছে, আপনি যেখানে দাঁড়া করাইছে, আপনি খুঁজে দেখেন, এর ভিতরে ঢুকে দেখেন, ওই যে 2/3 মেজরিটি এইটা করতে পারবে সেইটা করতে, নো, কিছুই করতে পারবে না। এই সংবিধানে কোনো পরিবর্তন করতে পারবে না। ওটাকে আবার 7-এর ক খ দিয়ে ড্যামেজ করে দিছে। এটা তর্ক করে তো লাভ নাই, এটা ওইটা ঘাটতে হবে। এই কারণেই কি এখন আমরা চাচ্ছি কি, ইনফ্যাক্ট আমি বলি আপনাকে, ফর গডসে জনগণ এখানে কোনো ফ্যাক্টর না। আমি আবারও বলছি, জনগণ রাষ্ট্র কোনো ফ্যাক্টর না, ক্ষমতায় যেতে হবে, পরিষ্কার। সুতরাং আপনি গোজামিল দিয়ে ক্ষমতায় চলে গেলেন, ব্যাস হয়ে গেল। ক্ষমতায় যাওয়ার পর কি হবে? এই যে ইউনূস সাহেব রয়েছে বলে যে তার কোনো সংবিধান নাই, তো সংবিধান তো সে যা করতে তাই সংবিধান হচ্ছে না। এই যে ডাকলাম ঐক্যমত্যে আসেন, সংস্কার কমিশনে বসেন, কি কেউ না করতে পারছে? যেই আলী রিয়াজ নীতি এত বিতর্ক, সেই আলী রিয়াজ কিন্তু চলে গেল। এই আপনার টকশোতে, আমি নাম বললাম না, একজনে বলছে 83 কোটি টাকা মেরে চলে গেছে, আর একজন টকশোতে আমার সাথে এক অনুষ্ঠানে বলছে লাথি মেরে তারা বের করে দেয় না কেন, এই ধরনের কথাও বলছে। সেই ভদ্রলোক কিন্তু আবার ফেরত আসছে এবং প্রধান উপদেষ্টার মর্যাদায় উনি এখন কি বিশেষ সহকারী, না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কোথায় সেই লোকগুলা? নামুক না কালকে মাঠে, কেন নামে না কেন? এই যে 83 কোটি টাকা মেরে গেল, যাকে আপনারা বের করে দিতে চাইলেন, আবার তাকে অ্যাপয়েন্টমেন্ট দিল, কি ব্যাপারটা কি? কারণ আপনি মেনে নিতেন শুধু একটা কারণে, নির্বাচন হতে হবে, সংসদে যাব, ক্ষমতায় যাব, নির্বাচন হতে হবে, সংসদে যাব, ক্ষমতায় যাব। আপনি জিনিসটা পরিষ্কার হইতে হবে। তাহলে ক্ষমতার বলই কি জুলাই সনদের যে প্রস্তাবগুলো আছে সেগুলো খুলনলচে পাল্টে যেতে পারে? আপনি সব গুল্লি মারেন, এগুলি কিচ্ছু হবে না এগুলা। এই জন্য নির্বাচন আর গণভোট যদি একই দিনে হয়, আপনি মিলিয়ে দেখেন কথাটা। চ্যালেঞ্জিং বলছে কে? সিইসি। সে তো তামাশা করতে বসে নাই। উনি যখন চ্যালেঞ্জিং বলতেছে, চ্যালেঞ্জিং মানে কি? সোজা বাংলা যদি বলেন, সম্ভব নয়। এইটাকে শুদ্ধ ভাষায় ঘুরে ফিরে সম্ভব নয় কথাটা বলছে। এটা আপনাকে মানতে হবে। চ্যালেঞ্জিং মানে কি? চ্যালেঞ্জিং মানেই তো চ্যালেঞ্জ, রিস্ক আছে। আচ্ছা, সেটা কেন বলছে? আপনি তাকান প্রশাসনের দিক। একটা সার্ভিং ডিআইজি আজকে থেকে 20-22 দিন আগে পালায়ে গেছে। 1 মাস 10 দিন আগে একজন সার্ভিং জেনারেল পালায়ে গেছে। এটা আপনি বলেন তো, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য কিনা একজন সার্ভিং জেনারেল পালায়ে যায়? কোথায় গোয়েন্দা? তবে কি প্রশাসনই এবারের নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা সে প্রশ্ন রাখছি আপনার কাছে। প্রশাসন তো ডেফিনেটলি চ্যালেঞ্জ। সেই কারণে পরের অংশে নিশ্চয়ই আমি বেশি বিস্তারিত ব্যাখ্যা শুনবো। মাসুদ কামাল, জামায়াত ইসলামীর চট্টগ্রামের নেতা শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার, আমাদের কথায় মামলা। তবে কি প্রশাসন দখলের ছক কষছে জামায়াত? জি, ওনারা তাই করছেন, যেটা নাকি আসলে বলার কথা না, ওটা ওনার বয়সজনিত কারণে ওটা বলে ফেলেছেন। উনি এখানে আরেকটা কথা বলছেন, সেটা খুবই সিগনিফিকেন্ট। উনি বলছেন আমরা এই সুযোগ আর দ্বিতীয়বার পাবো না। তার মানে এবার ওনারা একটা ভয়ঙ্কর সুযোগ পেয়েছেন। এই সুযোগ তাকে ডক্টর ইউনূস করে দিচ্ছে, না কে করে দিচ্ছে, নাকি আওয়ামী লীগ না থাকার কারণে তারা সুযোগ পাইছে, এটা আমি ঠিক বলতে পারবো না ওনারা কোনটা কীভাবে পাইছেন। কিন্তু আসলে ওনারা একটা সুযোগ পেয়েছেন। এটা আপনি জামাতের যে কোনো লিডারের সঙ্গে এখন কথা বলেন, তাদের হাব ভাবে আপনি টের পাবেন। এবং উনি ওনার যেহেতু একটু বয়স হয়ে গেছে, কন্ট্রোলটা আগের মতো নাই, উনি মনের কথাটা প্রকাশ করে ফেলেছেন। এখন জামাত এটাকে থাপথুপ দিয়ে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করতেছে। জামাত বলতেছে এটা ওনার ব্যক্তিগত মত, আমাদের দলীয় মত না। আচ্ছা ঠিক আছে, আপনার দলীয় মত না, তাহলে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন। বিএনপির তরফ থেকে কিন্তু গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বিএনপি আলাপ বাদ দেন, আমি জামাতে আলাপ করতেছি। জামাত তো তার দলকে উনি তো দলকে বিব্রতকর অবস্থায় ফেলাইছে। জামাত তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তারা যখন বলতে যাবে তখন সে বলবে তোমাদের বলছো, এটি তো বাস্তবতা। মানে উনি গোমর ফাঁস করে দিয়েছেন। তো এই যে নির্বাচনটা হতে যাচ্ছে না, সত্যি কথা বলতে কি ভাই, আমি 2024 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল, আমি আর ডামি নির্বাচন, আমরা স্পষ্ট মনে আছি। আমি ওই আপনার ওই তখন একটা হইতো, একটা মানে আপনার এই অনুষ্ঠান হইতো, এডিটর্স গিল্ড, ওই মোজাম্মেল বাবুরা করতেন। 8-9 লোক নিয়ে আসতো। তার মধ্যে এই যে আমাদের সাখাওয়াত সাহেব আজকে উপদেষ্টা, তারপরে আপনার যে আহসান এস মনসুর, ওনারা প্রায় যাইতেন। আমার মনে আছে একটা অনুষ্ঠানে ওনারা এই 2জন লোকও ছিলেন। সেখানে আমি স্পষ্ট বলছিলাম যে আমি 2024-এর এই নির্বাচনকে কোনো নির্বাচনই মনে করি না। এটা আমি
বলছিলাম, ওনারা শুনছে, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন, বলছিলাম আমার এখন মনে হচ্ছে যে 26-এ যে নির্বাচনটা হতে যাচ্ছে, যেটাকে নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেব বলার চেষ্টা করছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, মনে হয়েছে, আমি বলছিও যে উনি ইতিহাসও বুঝে না, শ্রেষ্ঠ বুঝে না, নির্বাচন তো বুঝেই না। এই নির্বাচন কেমন করে ইতিহাস শেষ হলো? যে নির্বাচনের আগে প্রধান দুইটা অংশগ্রহণকারী দুইটা দলে একজন বলে যে আমাদের কথা মতো গ্রেফতার করতে হবে, আমাদের কথা মতো মামলা করতে হবে। তাহলে 24-এর গণঅভ্যুত্থান থেকে রাজনৈতিক দলগুলো কি শিক্ষা নিল? এখন কি আমরা ফ্যাসিবাদী শাসনামলের মতোই সেই মুখোশধারী জায়গাটিতে আমরা অবস্থান করছি? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতির পর ফিরছি। দর্শক, দেশের প্রতীকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাসুদ কামাল, 24-এর গণঅভ্যুত্থান থেকে রাজনৈতিক দলগুলো কি শিক্ষা নিয়েছে? এখনো কেন প্রশাসন দখল, মাঠ দখলের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি? তবে কি আসলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান হয়নি, শুধু মুখোশ ধারণ করেছি আমরা? শুনেন, একটা জিনিস হলো কি, পরিবর্তনটা হতে হয় আসলে মানুষের মগজে, মানুষের হৃদয়ে। 24-এ যে ঘটনাটা ঘটেছে এটা মানুষ দেখেছে কিন্তু হৃদয়ঙ্গম করে নাই। এখান থেকে মানুষ কোনো কিছু শিক্ষা নেয় নাই। যদি নিত তাহলে ওই 24-এর গণ আন্দোলনের শীর্ষে এবং সামনের সারিতে যারা ছিলেন তাদের এই অধঃপতন আমাদেরকে দেখতে হতো না। যে সমস্ত স্টুডেন্ট লিডাররা ছিলেন তাদের ব্যাপারে এখন স্টুডেন্টদেরই মোহভঙ্গ হয়েছে। তো এটাই হলো রিয়েলিটি। যে বলেন, একটা পুরনো প্রবাদ আছে না, যে ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরাও কেউ শিক্ষা নিচ্ছি না, ওনারাও কেউ শিক্ষা নিচ্ছেন না। কি হয় স্বৈরাচারী শাসনের ব্যবস্থার ফলটা কি হয় এটা তো 24 আমরা দেখেছি। তারপরে কি আমাদের যারা শাসন ক্ষমতা যারা আছেন এদিকে সেই শিক্ষাটা হয়েছে? নিজেরা যা মনে করেন তাই হয়। ইউনূস সাহেবের যা মনে হচ্ছে উনি তাই করতেছেন। সারা মানুষ সমালোচনা করতেছে, উনি সমস্ত বিদেশিদের নিয়ে আসতেছেন এখানে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় উনি দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে বসিয়েছেন। এটা কিসের দেশপ্রেম ভাই? এর ফল কি হবে? ওনার এই এতদিনের অর্জন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এই সরকারের বিদায় হওয়ার পর ডক্টর ইউনূস দেশে কতটুকু সম্মান নিয়ে থাকতে পারবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। ওনার এতদিনের যে অর্জন, সে অর্জন কোথায় চলে যাবে দেখেন। উনি একা একা রাস্তায় বাড়িতে পারবে কিনা আমার সন্দেহ। লোকে তাকে দুও দিবে। উনি এই সমস্ত কাজ করবেন। আর উনি যাদের নিয়ে আসছেন তাদের কেউ দেশে থাকবে না। তো এই আশিক চৌধুরী থাকবে নাকি দেশে? আলী ইয়াস থাকবে? মনির হায়দার থাকবে? কেউ থাকবে না। এই যে তৈয়ব সাহেব থাকবে? কেউ থাকবে না। সব আবার যার যা মতো যার যা দেশে চলে যাবে ক্রিমটা নিয়ে। দেওয়া হয়েছে তাদেরকে দায়িত্ব, অন্তর্বর্তীকালীন সরকার ডে টু ডে যে কাজগুলো করবেন। এরা সেখানে 40 বছর 42 বছরের জন্য পোর্ট ইজারা দেয়, এটা ওদের কাজ। এই প্রত্যেকের লোকের আমি দেখবেন মামলা হবে। দেখেন, বললাম একটা কথা, এদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হইতে পারে। দেখেন, একটা কথা বললাম তো, আমরা তো করবো না, আমরা দেখবো, আমরা তো ভাই দর্শক, দেখেন হবে। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। অ্যাডভোকেট আবহিনা রাজ্জাককে আপনার মন্তব্য নিয়ে শেষ করতে চাই। ধন্যবাদ। সংবিধান ভায়োলেশনের মামলা হইতেই পারে, আমি তো শুরুতে বলছি শেষ পর্যন্ত। সংবিধান খেলে একা ইউনূস সাহেব তো ওনার সংবিধান চালাচ্ছেন, কিন্তু সংবিধান যে ভায়োলেশন হয়েছে, আমরা যারা এটার ভিকটিম হইলাম, সেই সংবিধানের ভায়োলেট করে যে নির্বাচন করতে যাচ্ছি সেটা কৈফিয়ত আমাদেরকে দিতে হইতে হবে সামনে। আর একটা বিষয় কামাল ভাই বলছে, ব্যক্তি ইউনূস তো আমার কাছে কোনো সাবজেক্ট না। ব্যক্তি ইউনূসের সব ধ্বংস হয়ে যাক না, তাতে আমার কি আমার কি আসে যায়? ব্যক্তি ইউনূস দিয়ে আমি কি করব? রাষ্ট্র আমার কোথায়? রাষ্ট্রের বিষয় আজকে যেখানে বলা হচ্ছে যে এই যে নির্বাচনের কথা, আমি বলে দিচ্ছি, ইউনূস সাহেব যদি এই প্রশাসন নিয়ে নির্বাচন করে, উনি বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে একেবারে জঘন্যতম একটা নির্বাচন উনি উপহার দিবেন। এবং সেই জঘন্যতম নির্বাচন কেন হবে? প্রশাসন টালমাটাল, ওদিকে বলতে চ্যালেঞ্জিং। এই যে রাজনৈতিক দল এনসিপি এবং জামায়াত ইসলামী কিন্তু ইতিমধ্যে দাবি করছে যে লেভেল প্লেইং ফিল্ডও নেই, লেভেল প্লেইং ফিল্ড নেই। এদিকে বলছে সিইসি চ্যালেঞ্জিং, একই দিনে দুইটা নির্বাচন। পাশাপাশি মানে জামাতের নেতার যে বক্তব্য, এটা অতীতে আমরা যে বড় বড় দলের বক্তব্য শুনছি, যখনই ফেসে যায় তখনই বলে ওটা ওনার ব্যক্তিগত। আজকে জামাত সেই একই জিনিস রিপিট করলো। ব্যক্তির বক্তব্যের দায় কি কোনোভাবে দল এড়াতে পারে? আমি তো সেটাই বলতেছি, যে উনি একটা বেকায়দার বক্তব্য দিচ্ছে, ঔদ্ধত্যপূর্ণ। প্রশাসন তার কথায় চলবে, স্কুলের হেডমাস্টারকে বইলে দিতে হবে যে দাঁড়িপাল্লায় ভোট দিবা। এই যে বিষয়গুলা, আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় মামলা হবে, আমাদের কথায় মামলা মুক্ত হবে, এই যে বিষয় এত বড় উদ্যত্ত যেটা, এটা তো আপনার সেই
এখন বলতেছে দল থেকে ওনার ব্যক্তিগত, এটা তো রাজনীতি, তামাশা না, রাষ্ট্র। আর একটা কথা ধরেন, নির্বাচনের পরে বলা হইতেছে জাতীয় সরকার গঠন করবে, এটাও ইন্ডিকেট করে যে যে নির্বাচনটা হতে যাচ্ছে টালমাটাল অবস্থা একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনকে যদি টিকায় রাখতে হয় তাইলে জাতীয় সরকার গঠন করা মানে কি সব দলের লোকের অ্যাকোমোডেট করে ক্ষমতায় থাকা, এছাড়া আমার কাছে মনে হয় আর কিছু না। তা না হইলে আপনার 5ই আগস্টের পরে জাতীয় সরকার হওয়ার কথা সবচেয়ে খারাপ সিচুয়েশনে, আর নির্বাচনটা হয়ে যাওয়ার পর যখন এটা, তার মানে হচ্ছে যারা নির্বাচনে যাচ্ছেন তারা নিশ্চিত যে নির্বাচনের পর অবস্থা আরো টালমাটাল হবে, এইরকম বাজে সিচুয়েশন করবে এবং জঘন্য নির্বাচন হবে। এবং সেই কারণে একটা জাতীয় সরকারের প্রস্তাব সেটা যদি না মানে না হয়, তাইলে আপনি মনে করবেন যে জুলাইয়ের যে চেতনা চলমান সেটা হয়তো আর একটা অধ্যায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু-হেনা রাজ্জাককে, ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।